আজ এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি ছিল এবং আপনারা জানেন যে সেক্ষেত্রে যোগ্য অযোগ্যদের আলাদা করা যাবে কিনা এই নিয়ে বড় প্রশ্ন ছিল এবং কিসের ভিত্তিতে এই যোগ্য অযোগ্য আলাদা করা হবে এবং 2016 সালের পুরো প্যানেলটাই বাতিল হবে কিনা সে নিয়েও কিন্তু প্রশ্ন ছিল। সেক্ষেত্রে 2016 সালের 25,753 চাকরি প্রাপকের ভবিষ্যৎই বা কী হতে চলেছে। 10ই ফেব্রুয়ারি ফের সুপ্রিম কোর্টে শুনানি বলে জানা যাচ্ছে। নিয়োগ দুর্নীতির স্পন্সর রাজ্য সরকার, পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি, এভাবেই চাকরি পেয়েছিলেন মন্ত্রীর মেয়ে। মন্ত্রীর থেকে সোনা ছাড়াও 50 কোটি টাকা উদ্ধার। সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করুন। রুদ্রপ্রসাদ ওএমআর শিটে 23 পেয়েছিলেন, এসএসসির সার্ভারে সেই নম্বর দেখাচ্ছে 53। আদালতে সওয়াল বিকাশ রঞ্জনের, পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছে, প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। 10ই ফেব্রুয়ারি ফের সুপ্রিম কোর্টে শুনানি। আজ এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল। 10ই ফেব্রুয়ারি ফের সুপ্রিম কোর্টে শুনানি। সেক্ষেত্রে আদালতে কি তথ্য দেবে এসএসসি সেরকম যেন প্রশ্ন ছিল। যোগ্য অযোগ্যদের আলাদা করা যাবে, কিসের ভিত্তিতে নির্ধারণ করা হবে, 2016 সালের পুরো প্যানেলই বাতিল হবে কিনা, এরকম বেশ কিছু প্রশ্ন কিন্তু সামনে ছিল। 10ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, কি বলছেন সেখানকার মানুষজন, কি প্রতিক্রিয়া জানা যাচ্ছে? 10ই ফেব্রুয়ারি ফের সুপ্রিম কোর্টের শুনানি পর্ব হবে। হ্যাঁ দেখো শারদা, সকাল থেকেই কিন্তু এখানে অবস্থানে বিক্ষোভ করছিলেন। 1 মাস ধরে তারা এখানে রয়েছেন, যারা যারা চাকরি হারিয়েছেন। আজকে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে 10ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। আপনারা কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা শুনানিতে দেখলাম যে আমাদের বিরোধী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কন্টিনিউয়াস কোর্টকে ভুল তথ্য দিয়ে মিসগাইড করছেন এবং আমরা দেখলাম হিয়ারিংয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম বাবু ওনাদের নিজেদের কথার মধ্যে কন্ট্রাডিক্টরি আছে, অর্থাৎ ওনারা কন্টিনিউয়াস ভুল তথ্য দিয়ে হাইকোর্টকে মিসগাইড করেছেন, আবার সুপ্রিম কোর্টকে মিসগাইড করছেন। এবং আমরা দেখলাম সিজিআই ওনার কথার পরিপ্রেক্ষিতে উনি যে তথ্যগুলো করলেন, ভুল তথ্য দিচ্ছেন, সেগুলোকে রেকটিফাই করে দিচ্ছেন। বারবার ভুল তথ্য দিয়ে প্যানেল বাতিলের প্রসঙ্গ নিয়ে আসছেন। কোন তথ্যগুলো ভুল বলে মনে হয়েছে? যেরকম উনি বলছেন যে ধরুন যখন পার্সোনালিটি টেস্টে ডাকা হচ্ছে তখন স্কুল সার্ভিস কমিশনের যে রুলস আছে যে তার রিটেন এক্সামিনেশনের যে রেজাল্ট, যে মার্কস, তার রিটেনের যে ধরুন মার্কস, তার যে একাডেমিক স্কোর এবং তার যে প্রফেশনাল কোয়ালিফিকেশন, তার বেসিসে তাকে ইন্টারভিউতে ডাকবে, অর্থাৎ পার্সোনালিটি টেস্টে ডাকবে। কিন্তু সেটা ওয়েবসাইটে দেবে কোনো জায়গায় বলা নেই। সেটা কিন্তু এসএসসির যিনি আইনজীবী ছিলেন পক্ষে তিনি সেটাকে ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু আমরা দেখলাম তার আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটা তিনি কোর্টকে মিসগাইড করছেন। এরকম অনেক কিছু উদাহরণ আছে যে ক্ষেত্রে আমরা দেখলাম কোর্টকে ভুল তথ্য দিয়ে বারবার বিভিন্ন রকম ডেটা দিয়ে সিজিআইকে মিসগাইড করার চেষ্টা করছেন বারংবার। বুঝতেই পারছো, বারবার বলা হচ্ছে যে কোর্টকে মিসগাইড করার চেষ্টা করা হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি যেসব চাকরিজীবীরা যারা চাকরি হারিয়েছেন তাদের হয়ে কথা বলার কথা ছিল, কিন্তু তারা কিন্তু সেখানে মিসগাইড করেছে, এমনটা কিন্তু চাঞ্চল্যকর তারা দাবি করেছেন, তারা কিন্তু অভিযোগ করেছেন। আমি আরেকটু কথা বলার চেষ্টা করবো। আজকে যে বললো শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের তরফে, কি বলবেন সেক্ষেত্রে? মিসগাইড করছে এরকম অভিযোগ করা হচ্ছে। দেখুন, উনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আদার্স যে লয়াররা ছিলেন তারা যে তথ্যগুলো দিলেন অনেকাংশে সত্যতা আছে, দুর্নীতি তো হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই তারা প্যানেলটাকে ক্যান্সেল করানোর জন্য এত উঠে পড়ে লেগেছেন যে মিসগাইড করছেন কোর্টকে, ভুল তথ্য দিচ্ছেন এসএসসি রুলস নিয়ে, যেখানে ওনারা বারবার বলছেন যে প্যানেল প্রকাশের জন্য যে ইন্টারভিউ হওয়ার আগে ব্রেকেজ অফ মার্কস দেওয়া উচিত ছিল, দিলে ভালো হতো, কিন্তু দেওয়ার রুলস কি এসএসসির গেজেটে আছে সেটা জানতে হবে।
তাহলে উনি যে কোর্টকে বারবার বিভিন্ন তথ্য নিয়ে মিসগাইড করছেন এটা ঠিক নয়। ওনার যদি একটা দাবি থেকে থাকে যে হ্যাঁ যারা দুর্নীতি করেছে সেই দুর্নীতি মুক্ত একটা প্যানেল দরকার, তাহলে সেটাকে রুল আউট করে দিয়ে বাকিদেরকে যোগ্য হিসাবে নির্বাচিত করা হোক, সেটাই তো ওনার স্ট্যান্ড পয়েন্ট হওয়া উচিত। আজকে যেটা বুঝলাম উনি রাজনৈতিক একটা উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছেন, সেটার জন্য বিভিন্ন ভুল তথ্য দিয়ে উনি ওনাকে সিজিআই প্রশ্নও করেছেন, যেগুলো আমরা বারবার শুনেছি যে ডবল ওএমআর ট্রিপল ওএমআর, সেইগুলো প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উনি কিন্তু থতমত খেয়ে গেছেন। উনি বারবার বলছেন না ওএমআর একটাই। তাহলে ওনার যে স্ট্যান্ড পয়েন্ট, সেই স্ট্যান্ড পয়েন্টটা কেন উনি ক্লিয়ার করছেন না কোর্টের কাছে যে দুর্নীতি মুক্ত প্যানেল চাই? দুর্নীতির সঙ্গে আমরা কেউ নেই, কিন্তু সেখানে দাঁড়িয়ে সবাইকে জড়িয়ে একটা রাজনৈতিক চরিতার্থ উদ্দেশ্য প্রণোদিতভাবে করার জন্য উনি টোটাল প্যানেলটাকে বাতিল চাইছেন, এটা তো হতে পারে না। 1 মাস ধরে আপনারা এখানেই অবস্থান করছেন, এরপরে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন যখন পিছিয়ে গেল আরও একবার শুনানি, সেক্ষেত্রে আপনাদের এখন স্ট্যান্ড পয়েন্ট কি? দেখুন, শুনানি প্রতিদিন 2 ঘন্টা করে হচ্ছে, দুপুর 2টা থেকে 4টে অবধি, তারপরে নেক্সট ডেট পড়ছে। আমরা এখানে আজ 32 দিন ধরে অনশন এখানে অবস্থান করছি, সেই অবস্থানে আছি। আগামী কাল থেকে কি আমরা ডিসিশন নেব সেটা আজকে আমরা কোর কমিটির আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। সুতরাং বুঝতেই পারছো সানন্দা, বারে বারে অভিযোগ উঠে আসছে যে যেভাবে সুপ্রিম কোর্ট যেভাবে শুনানি পর্ব চলছিল, সেক্ষেত্রে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এই সব চাকুরি হারাদের হয়ে নয়, তিনি রাজনৈতিকভাবে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে তিনি এই মামলায় তার বক্তব্য রাখছিলেন, এমনটা কিন্তু এই চাকরি হারারাই অভিযোগ করছে। এবং তারা পরবর্তী দিনে কি সিদ্ধান্ত নেন, তারা কিন্তু আজকেই তারা বৈঠক করে আলোচনা করে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। এবং 32 দিন ধরে তারা যে এই ধর্মতলার ট্রামডিপোর এখানে বসে রয়েছেন খোলা ছাদের নিচে, তারা কি করবেন, পরবর্তীকালে এখানেই বসে থাকবেন নাকি অন্যত্র কোথাও অবস্থান বিক্ষোভ করবেন, সবটা কিন্তু তারা পরবর্তীকালে জানাবেন। তবে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাদের কিন্তু নজর থাকবে অবশ্যই। সানন্দা, ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইজ ভৌমিক। অর্থাৎ যে শুনানি হলো, যে সুপ্রিম শুনানি হলো, সেখানে কিন্তু 26,000 এই চাকরি প্রাপক, তাদের ভবিষ্যৎ কি এখনও স্পষ্ট নয়। যেমনটা 10ই ফেব্রুয়ারি ফের শুনানি হওয়ার কথা রয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্যদের যে আলাদা করা সম্ভব কি সম্ভব নয়, তারও কিন্তু উত্তর স্পষ্ট নয়।